বগুড়ায় সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগির মধ্যে উদ্ধার হয়েছে ৭টি। বাকি ২টি উদ্ধারে চলছে তৎপরতা, পাশাপাশি চলছে রেল লাইন মেরামতেরও কাজও। আজ সকাল ১১টা নাগাদ ট্রেনের চলাচল শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও ঈশ্বরদী পার্বতীপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগতে পারে। অন্যদিকে উত্তরের ওই রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ট্রেনগুলো এই স্থানে যাত্রী নামিয়ে দিচ্ছে। তারপরে হেঁটে দুর্ঘটনা কবলিত স্থান পার হয়ে অন্য একটি ট্রেনে করে নিজেদের গন্তব্যে যাচ্ছে। বুধবার বগুড়ায় সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধ শতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ভোর থেকে পরিবার প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছেড়ে নিজ গন্তব্যে ফিরছেন মানুষ। ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। নীলসাগর এক্সপ্রেস ছাড়াও অন্য ট্রেনগুলো ১০ থেকে ১৫ মিনিট বিলম্ব করে ছেড়ে যাচ্ছে। সকাল থেকে ৭টি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে। ঈদের দুদিন বাকি, ফলে যেভাবে পারছেন টিকিট নিয়ে কিংবা টিকিট ছাড়া ছাদে চড়েও বাড়ি যাচ্ছেন। আর গতকাল বগুড়ায় সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণে ভোর থেকে এ পথের যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছেন। তবে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ট্রেনের যাত্রীদের চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড থেকে জাহিদ আহমেদ বাবুর সাথে। বাবু, আমাদের জানাবেন বর্তমানে সেখানকার পরিস্থিতি কি এবং যানজটের পরিস্থিতি কেমন দেখছেন? আসলে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে আগামীকাল শুক্র কিংবা শনিবার কিন্তু হতে যাচ্ছে ঈদ উল ফিতর। আর এই ঈদ উল ফিতরকে ঘিরে রাজধানীর এই মহাখালীর বাস টার্মিনালে কিন্তু আজও কিন্তু ঘরমুখী মানুষদের উপচে পড়া ভিড়। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মতো যদি দেখাতে চাই যে আজ কিন্তু ঈদ যাত্রায় গাজীপুর, ঢাকা, ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু বেড়েছে যানবাহনের চাপ। পাশাপাশি এখানে গাড়ির বাড়তি চাপ ও যাত্রী ওঠানামা করায় কিন্তু এখানে কয়েকটি পয়েন্টে এসব বাস ও কিন্তু ধীর গতিতে চলতে দেখা যাচ্ছে। ফলে সড়কে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা, পাশাপাশি যাত্রী কিংবা অন্য যানবাহনগুলো কিন্তু বিড়ম্বনা পড়তে দেখা যাচ্ছে। তবে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, নির্দিষ্ট কিছু গন্তব্য ছাড়াও আজও কিন্তু অনেকটা নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন মানুষ। কারণ এবার কিন্তু সড়কে কিংবা বাস টার্মিনালে যাত্রী হয়রানির লেশমাত্র নেই। যাত্রীরা কিন্তু আমাদের জানিয়েছেন এবার বাড়তি ভাড়া দিয়ে কিন্তু তাদের মধ্যে কোনো অভিযোগ নেই। এখানে কিন্তু বাস কাউন্টারগুলোতে যাত্রীর চাপ দেখতে পাচ্ছেন থাকলেও মানে ভোগান্তির শিকার হচ্ছে না কারো। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এরই মধ্যে বেশিরভাগ মানুষ কিন্তু শিকারের টানে ঈদকে কেন্দ্র করে ঢাকা ছেড়েছেন। ফলে ঢাকা কিন্তু এখনও অনেকটাই ফাঁকা, আর টার্মিনাল এবং মহাসড়কে চাপও কমেছে বহুল অংশে। আর তাই ঈদের আগের দিন যারা ঈদে বাড়ি ফিরছেন তারা কিন্তু অনেকটাই স্বস্তি মনে করেই গাড়িতে ফিরছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনও পর্যন্ত লাইন আছে। ঘরমুখী যাত্রী তারা কিন্তু শেকড়ের টানে, অর্থাৎ হৃদয়ের টানে কিন্তু তারা কিন্তু এখনও পর্যন্ত বাড়ি যাওয়ার অভিমুখে তারা কিন্তু অবস্থান করছেন। অনেকে সিএনজি করে আসছেন এবং এক একটা করে কিন্তু এখানে গাড়ি পর্যাপ্ত ঢাকা ছেড়ে যাওয়ার জন্য অনেক গাড়ি পর্যাপ্ত এখানে আছে। এবং এখানে কিন্তু সবাই উৎসবমুখর একটা আনন্দমুখর পরিবেশে তারা যাচ্ছে। তারা কিন্তু লাইনে টিকিট কাটছে, কিন্তু টিকিট কাটায় কোনো সমস্যা নেই। আমি যদি এখানে জানতে চাই যে একজনের কাছে এবার কি কোনো ভোগান্তি হয়েছে কি বলুন তো? ভোগান্তি এখনো তো ওভাবে কিছু হয়নি, মানে সবাই বাসায় যাচ্ছে, ভিড় তো একটু হবেই। গরম লাগছে, রোদ অনেক বেশি, রোজা রেখে এখন সবাই তো বাসায় যাবে, ভিড় তো একটু হবেই। শুনছিলেন আসলে রোদ উপেক্ষা করে, একটু গরম উপেক্ষা করে, তবুও মানে শেকড়ের টানে, হৃদয়ের টানে কিন্তু ঘরমুখী মানুষ এখানে অপেক্ষা করছে এবং তারা কিন্তু বাড়ি যাচ্ছেন। আসলে ব্যাপারটা হলো ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর সেই ঈদের সাথে ঈদ আনন্দের বাড়তি মাত্রা যোগ হয়েছে কিন্তু এই ঘরমুখী মানুষ, তাদের চোখে মুখে আজকে আসলে অনেক আনন্দের, খুশি এবং স্বস্তির নিঃশ্বাস। কারণ আপনি জানেন যে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী সহ সারা দেশেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপর রয়েছে। তো এই ছিল
ঈদ যাত্রার ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ খবর। প্রিয়া। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে যুক্ত ছিলাম মহাখালী থেকে, বাস টার্মিনাল থেকে আমাদের সহকর্মী বাবুর সাথে, জানছিলাম সেখানকার বর্তমান পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অন্তত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী ওঠানামা, এলোমেলো পার্কিং ও উল্টো পথে অটোরিকশা চলাচল এবং কড়াই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন যানবাহন সংশ্লিষ্টরা। এছাড়া যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। পরিবহনগুলোর বিরুদ্ধে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। রাতভর বৃষ্টির ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদাময় অবস্থায় সৃষ্টি হয়েছে। এতে স্বাভাবিক গতিতে চলছে না গাড়ি। দর্শক, এই মুহূর্তে চন্দ্রা এলাকা থেকে মহাসড়কের পরিস্থিতি খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম শিশির। শিশির, ঈদযাত্রার সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? আজ ঈদযাত্রার একদম শেষ মুহূর্তের যে যাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবচাইতে ব্যস্ততম মহাসড়ক চন্দ্রা। এই মহাসড়ক দিয়ে উত্তরের 25টি জেলার মানুষ কিন্তু তাদের পরিবার এবং প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য বাড়িতে গিয়ে থাকেন। এই মহাসড়কটি খুবই ব্যস্ততম মহাসড়ক। আমরা গত রাত থেকে দেখেছি এই মহাসড়ক দিয়ে যানবাহনের দীর্ঘ সারি। বিশেষ করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা তিমুর এলাকায় রাতভর থেমে থেমে বৃষ্টির কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে 3 দিক থেকে অন্তত 25 কিলো মিটার জুড়ে কিন্তু যানজট ছিল। এতে ঈদে ঘর ফেরা মানুষেরা ভোগান্তিতে পড়েছে। আমি স্থানীয় সূত্র এবং যাত্রীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে বুধবার বিকাল থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে চলে রাতভর। টানা বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে, যার ফলে যানবাহনের গতি কমে যায় এবং এক পর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা নবীনগর এবং চন্দ্রা কোনাবাড়ি সড়কের বিভিন্ন অংশে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। এতে গাজীপুর মহানগরী কোনাবাড়ি থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত যে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, সেটি কিন্তু আজ সকাল হওয়ার পর থেকে পুলিশের তৎপরতায় কিছুটা কমতে শুরু করেছে যানজটের চিত্র। এই যে এই মহাসড়কে কিন্তু প্রতি বছর ঈদ আসলে একটি ভোগান্তি নিয়ে মানুষকে বাড়িতে ফিরতে হয়। মহাসড়কটিতে আমি কিন্তু গত দুদিনের যে চিত্র ছিল, আজ কিন্তু তার ব্যতিক্রম নয়। আজও কিন্তু সেরকম রয়েছে। আজ একদম শেষ মুহূর্তের কিন্তু ঈদের ছুটি হচ্ছে এই মহাসড়কটিতে। তো এখন পর্যন্ত যে পরিস্থিতি, এখনও পর্যন্ত প্রায় দীর্ঘ এলাকা জুড়ে এই মহাসড়কটিতে যানজট রয়েছে। সেটি কখন শেষ হবে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা বাহুল্য। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে সর্বশেষ। প্রিয়া। শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে চন্দ্রা থেকে যুক্ত ছিলাম আমাদের সহকর্মী শিশিরের সঙ্গে, জানছিলাম সেখানকার পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দর্শক, এই মুহূর্তে কমলাপুরে যুক্ত হচ্ছি। এই মুহূর্তে কমলাপুরে আছেন সহকর্মী এস এম আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুতির সঙ্গে যুক্ত হয়েছে ঈদের ঘরমুখ মানুষের চাপ। সব মিলিয়ে কমলাপুরে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। কমলাপুরের পরিস্থিতি যদি দেখাতে চাই, একটু আমি ক্যামেরার চোখেই দেখাই। দেখেন, গতকালকে একটি ট্রেন কিন্তু লাইনচ্যুত হয়েছিল সান্তাহারে, যে ট্রেনটির নাম ছিল নীলসাগর। সেই নীলসাগরে কিন্তু আজকে আবার যাচ্ছে। গতকাল রাতে কিন্তু আমরা দেখেছি যে স্বাভাবিক হয়েছে উত্তরাঞ্চলে যে ট্রেন চলাচল, সেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। যে নীলসাগর লাইনচ্যুত হয়েছিল, সেই লাইনচ্যুত হওয়া নীলসাগরে যে কয়জন যাত্রী আহত হয়েছে, সেই যাত্রীগুলো ছিল ছাদে যাওয়া যাত্রী, যারা বিনা টিকিটে ছাদে ভ্রমণ করে এবং পরবর্তীতে টিকিট তারা হয়তো কেটে নেয়। এই বাড়তি চাপের কারণে কিন্তু বিভিন্ন সময়ে রেলের যে দুর্ঘটনা সেটি আমরা দেখতে পাই। আজকেও কিন্তু সেই একই চিত্র। দেখেন, যে যেভাবে পারছে বাড়িতে যাওয়ার জন্য সাধারণ যে যাত্রীরা রয়েছে তারা উদ্গ্রীব হয়ে আছেন। আমরা কথা বলেছি, ছাদে উঠেও কথা বলেছি যারা যাত্রীদের, তারা বলছেন যে কোনো উপায়ে বাড়িতে যেতেই হবে। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারা বাড়িতে যাবেন। এটি যে আনন্দ, সেই আনন্দের কাছে এই রিস্ক তাদের কাছে কোনো বড় কিছু না, সেটি কিন্তু তারা বারবার বলছেন। এবং ট্রেনে অতিরিক্ত যাত্রী ঈদের সময় সেটা হয়, প্রতিবারে আমরা দেখি। সেই চাপটা আসলে কর্তৃপক্ষ কোনোভাবেই ধরে রাখতে পারে না, কোনোভাবে কোনো কিছু দিয়ে আটকিয়ে রাখতে পারেন না। সেটি এবারও ব্যতিক্রম নয়। যেটি কথা বলেছি যে গতকালকে যে একটি ট্রেনের লাইনচ্যুত হয়েছিল সান্তাহারে, সে কারণে কিন্তু আজকে 2টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। আমরা এই যে নীলসাগরটি, এই নীলসাগর ট্রেনের
সময় ছাড়ার সময় ছিল, কমলাপুর স্টেশন থেকে ছাড়ার সময় ছিল 6টা 30 মিনিটে, কিন্তু সেটি আসলে এখন পর্যন্ত ছেড়ে যেতে পারেনি। আমরা যতটুকু জানতে পারছি 10টা 10 মিনিটে ছাড়ার কথা, তবে সেটিও কিন্তু পার হয়ে গেছে। এখনো কখন ছাড়বে সেটাও জানা যাচ্ছে না, জানাতে পারেনি কর্তৃপক্ষ। আর একটি ট্রেন যেটি একতা এক্সপ্রেস, সেটিও কিন্তু এই একই লাইন দিয়ে যায়, সেটিও শিডিউল বিপর্যয় ঘটেছে। সেই ট্রেনটির ছাড়ার সম্ভাব্য সময় ছিল 10টা 30 মিনিট, কিন্তু আমরা পরবর্তীতে যেটা দেখেছি এখানে সেই ট্রেনটির সময় দেওয়া হয়েছে 4টা 50 মিনিট। তো এই বিলম্ব হওয়ার কারণটা লাইনচ্যুত কারণে, এবং অন্যান্য এগুলো ছাড়া অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সেগুলো স্বাভাবিক সময় যেটি রয়েছে সেই সময়ে ছাড়ছেন। জানেন যে আজকে পাঁচ জোড়া একাধিক ট্রেন কিন্তু যোগ করা হয়েছে এই যাত্রায় 7ম দিনে। এছাড়া 46টি এক্সট্রা বগিও লাগানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই নীলসাগরেও আরও 3টি বগি এক্সট্রা লাগানো হচ্ছে, যেহেতু যাত্রী চাপ। গতকালকে কিন্তু অনেক যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো সবগুলোই গতকালকে ছুটি ঘোষণা করা হয়েছে, এবং সে কারণে এই চাপটা কিন্তু বেশিরভাগ আজকে বা গতকালকে আমরা যে চাপটা দেখেছি আজকেও সেই একই চাপ রয়েছে এই যে ট্রেন লাইনে। উত্তরবঙ্গের চাপটি একটু বেশি, কারণ আপনি জানেন যে কালকে অনেকক্ষণ ধরে কিন্তু এই উত্তরবঙ্গের রেল লাইনের যে সংযোগ সেটি যোগাযোগ সংযোগ বন্ধ ছিল, সে কারণেই এই চাপটি আজকে পড়েছে। কারণ গতকালকে রাতে কোনো ট্রেন উত্তরবঙ্গে ছেড়ে যায়নি, যে কারণে এই যাত্রী চাপ আজকে আমরা লক্ষ্য করছি উত্তরবঙ্গে। এছাড়া অন্যান্য ট্রেনগুলো যেগুলো রয়েছে সেগুলো স্বাভাবিক ট্রেনে রয়েছে, এবং অন্যান্য ট্রেনের যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা স্বাভাবিক সময়ে আসছেন এবং স্বাভাবিক সময়ে তাদের ট্রেন ছেড়ে যাচ্ছেন, এবং যাত্রীরা খুবই আগ্রহী বাড়ি যাওয়ার জন্য। কারণ দুটি ঈদ যে রয়েছে সেই ঈদে সাধারণ যারা যাত্রীরা আছে তারা পরিবারের সাথে সেই আনন্দ ভাগাভাগি করতে চান, সেখানে একটু ঝক্কি ঝামেলা থাকতে পারে, সেই ঝক্কি ঝামেলাকেও কেউ তোয়াক্কা করেন না। এবং এত বড় ঝক্কি ঝামেলা যেটা 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করা হচ্ছে উত্তরবঙ্গের ট্রেনগুলোর জন্য, তারপরেও তাদের মুখে আসলে সেই কষ্টের ছাপ নেই, যার কারণে তারা বাড়ি যাবেন। আমরা এই যে রেল যাত্রা সেটি স্বস্তিদায়ক যাত্রা বলা হয়, এবং মাঝে মাঝে সেটিতে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়, যেমন গতকালকের যে দুর্ভোগটা, সেই দুর্ভোগ এড়িয়ে সবাই সুস্থভাবে ভালোভাবে বাড়ি পৌঁছাক সেই প্রত্যাশা কিন্তু সবাই করছেন, এবং আমরাও মাই টিভির পক্ষ থেকে সেই প্রত্যাশা করছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর থেকে জানছিলাম বর্তমান পরিস্থিতি সেখানকার। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঈদের ছুটিতে স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। গত কয়েকদিনের তুলনায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়লেও নেই কোনো যানজট। মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহনগুলো চলাচল করছে। এবছর যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত 45 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নতি হওয়ার পাশাপাশি হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এর বেশ কয়েকটি লেন খুলে দেওয়ার স্বস্তিতে মানুষ বাড়ি ফিরছে। নেই কোথাও যানজটের খবর। এদিকে ঈদযাত্রা বিচ্ছিন্ন করতে জেলা পুলিশের পাশাপাশি কাজ করছে হাইওয়ে পুলিশ। এদিকে ঈদযাত্রা নিরবিচ্ছিন্ন করতে জেলা পুলিশের পাশাপাশি কাজ করছে হাইওয়ে পুলিশ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 7 দিনের ছুটিতে ফাঁকা হয়ে যাচ্ছে রাজধানী ঢাকা। জীবিকার তাগিদে শহরে বসবাসরত নারী, পুরুষ ও শিশুরা গ্রামের বাড়ি চলে যাওয়ার কারণে শহরে কমেছে যানবাহনের চাপ। ফাঁকা রাস্তায় অনেকটা স্বস্তিতে চলাচল করছে রাজধানীবাসী। কাজের তাগিদে যারা স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে যেতে পারেননি, তারাও আনন্দ খুঁজে নিচ্ছেন কাজের মাঝে। ইউসুফ আলীর রিপোর্ট। রমজান মাস শেষে শাওয়াল মাসের 1 তারিখে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল ফিতর। এ উপলক্ষে টানা 7 দিনের ছুটি পেয়েছে কর্মজীবী নারী পুরুষ। দীর্ঘ ছুটি থাকায় 26 রমজান থেকে গ্রামের বাড়িতে ঈদ করতে রাজধানী ছাড়ছে বিভিন্ন বয়সের মানুষ। ঈদের আনন্দ উপভোগ করতে কয়েকদিন ধরে শহর ছেড়ে স্বজনদের কাছে ছুটে যাওয়ায় ফাঁকা হয়ে পড়ছে ঘনবসতিপূর্ণ শহর ঢাকা। গাড়ি ঘোড়া কম, তো এই উন্মুক্ত শহর হিসাবে আজকে মনে হচ্ছে আর কি। তো সেটা আসলে যদি সব সময় এরকম অবস্থা থাকতো তাইলে ভালো হতো। খালি রাস্তায় তো দ্রুত চলে, আমাদের গাড়ির কোনো টাইম টেবিল নেই।
গড়মুখী মানুষের যাত্রা পথে সহযোগিতা করি সেই হিসাবে ভালো লাগে যে একজন মানুষ ঈদে গ্রামের বাড়িতে যাচ্ছে, ফ্যামিলি নিয়ে যাচ্ছে, তাকে আমি সাপোর্ট দিতে পারি, সেই জন্য খুব ভালো লাগে যে একটা মানুষকে আমি ঈদ না করতে পারলাম, জনগণকে তো সেবা দিতে পারলাম। সড়কে অল্প সংখ্যক যানবাহন চলায় ফুরফুরে মেজাজে ঘোরাফেরা করছে রাজধানীবাসী। খুবই অন্যরকম, আজকের মতো ঢাকা শহরে এরকম আসলে দেখি নাই। প্রতিদিনই বের হই বাট জ্যাম থাকে, আজকে বের হয়ে দেখি যে সেরকম জ্যাম নেই। তো এখানে বাসার থেকে এখানে আসতেও আমার টাইম লাগে নেই, মানে 15 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। সো ঢাকা শহর যদি এরকমই হতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। আমি আজকে চলাচল করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছি, কারণ নর্মালি দেখা যাচ্ছে আমরা অফিসে আসতে গেলে অনেক জ্যাম পোহায় আমাদের আসতে হয়। আজকে অফিসে আমি 1 ঘন্টা আগে নর্মালি বের হই, সেক্ষেত্রে আজকে যখন অফিসে আসি আমি হাতে সময় নিয়ে বের হয়েছি, আমি অলরেডি 30 মিনিট আগে চলে আসছি অফিসে। যানবাহনের চাপ কম থাকায় যানজটের ভোগান্তি থেকে রেহাই মিলেছে চালক ও যাত্রীদের। ফাঁকা হইলে মানে চালাইতেও ভালো লাগে, সাশ্রয় হয়, গ্যাসও সাশ্রয় হয়। আর আপনার যদি মনে করুন যে জ্যাম থাকে তো নিজের অশান্তি, গ্যাসও বেশি ফুরে। রাস্তাঘাট পাকা, তো এই জন্য আমরা এটা খুবই এনজয় ফিল করতেছি। আপনার সময় সাশ্রয় হয়েছে, প্লাস আমাদের আরামদায়ক যাত্রা হচ্ছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লম্বা ছুটি থাকায় অন্ততপক্ষে সপ্তাহখানেকের জন্য রাজধানীর পিচ ডালা পথের বুকের উপর দিয়ে চলাচল করবে স্বল্প সংখ্যক গাড়ি। সেই সাথে স্বস্তির নিঃশ্বাস মিলবে রাজধানীতে বসবাসরত বাসিন্দাদের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। একটি মাদকমুক্ত সমাজ করতে সরকারের জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজধানীর মিরপুরে উর্দু ভাষা সংগঠন এসপিজিআরসি এর উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাদকের সাথে যত ক্ষমতাধর ব্যক্তিরা জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আমিনুল হক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি এম শওকত আলী ও সাধারণ সম্পাদক হারুনার রশিদ। পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে নারীর টানে বাড়ি ফিরছেন নগরবাসী, আর তাতেই ফাঁকা হয়ে পড়েছে বন্দর নগরী চট্টগ্রাম। সাধারণ দিনের যানজট ও মানুষের ভিড় মুখর থাকা নগরীর প্রধান সড়কগুলো এখন অনেকটাই নিরিবিলি। ব্যস্ত বাণিজ্যিক এলাকা ও অফিস পাড়াগুলোতেও কমেছে মানুষের উপস্থিতি। গত কয়েকদিন ধরে লাখো মানুষ নগরী ছেড়ে যাওয়ায় বাস টার্মিনাল, রেল স্টেশন ও ঘাটগুলোতে ছিল উপচে পড়া ভিড়। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই বাড়ি ফেরা। ফলে চট্টগ্রাম এখন কোলাহলহীন, শান্ত এক শহরে পরিণত হয়েছে। দর্শক, এবার জানবো ঘাট পরিস্থিতি। দৌলতিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মমিন শেখ। মমিন, গতকাল ঝড় বৃষ্টির পর আজ ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ঈদে নারীর টানে বাড়ি ফেরা মানুষের ভিড় এই দৌলতদিয়া ফেরিঘাটে বেড়েছে। আমরা দেখেছি যে গতকাল রাতে এই নৌরোডে ঝড়ো আবহাওয়া এবং বৈরী আবহাওয়ার কারণে 1 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েছিলেন যাত্রী ও চালকরা। আজ কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা বিআইডব্লিউটিসি যিনি সহকারী ব্যবস্থাপক জেসানুল ইসলাম তপু রয়েছেন, আমরা তার কাছে শুনতে চাই যে বর্তমানে কতগুলো ফেরি দিয়ে এই নৌরুটে পারাপার করা হচ্ছে। যদি আপনি বলতেন যে আপনাদের বহরে বর্তমানে কতগুলো ফেরি রয়েছে। বিআইডব্লিউটিসিতে বর্তমানে 17টি, পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে 17টি নৌযান বহর আমরা আছে, বিডিএস। এই যে ঈদ যাত্রায় যাত্রীদের নিরাপত্তা বা নির্বিঘ্নে পারাপারে আপনাদের প্রস্তুতি আসলে কেমন, কিভাবে আপনারা পারাপার করছেন? অতীতে যে কোনো সময় থেকে আমাদের বিআইডব্লিউটিসি প্রতিজ্ঞাবদ্ধ এবং যাত্রী সাধারণ যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ প্রস্তুত আছি। রাতে 1 ঘন্টা ফেরি বন্ধ থাকার পরও আপনারা যাত্রীদের কিভাবে পারাপার করলেন বা একটু যদি বলতেন। দেখুন, যানমালের নিরাপত্তা আমাদের কাছে প্রথম কথা। যেভাবে বৈরী আবহাওয়া ছিল সেই কারণে আমরা প্রথমে 1 ঘন্টার জন্য 8:45 থেকে 9:40 মতো প্রায় 1 ঘন্টা বন্ধ রেখেছিলাম। পরবর্তীতে আবার যাত্রীদের দিয়ে আমরা ঠিক মতো গন্তব্যে পৌঁছতে সক্ষম হয়েছে।
আপনারা শুনছিলেন যে বিআইডব্লিউটিসির যিনি সহকারী ব্যবস্থাপক রয়েছেন তিনি বলছিলেন যে এখন দৌলতদিয়া পাটুরিয়া রোডে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে গতকালকে হঠাৎ করেই ঝড়ো আবহাওয়ার কারণে বন্ধ ছিল, প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল। তবে আমরা দেখেছি যে 1 ঘন্টা ফেরি কারণে ছিল, নিরাপত্তা শঙ্কিত ছিল। তবে আমরা দেখেছি যে গলন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস তিনি এই ঝড়ো আবহাওয়ার মধ্যেই এই ঘাট এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং বিশেষ নজরদারিতে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি এখন পর্যন্ত। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন দিয়ে যাত্রীদের পারাপার করা হচ্ছে। ঈদ যাত্রায় আজকে উপচে পড়া ভিড় সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল আমার কাছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে সর্বশেষ। মুমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে দৌলতিয়া ঘাট থেকে যুক্ত ছিলাম আমাদের সহকর্মী মুমিনের সাথে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এক সময় পরিবারের জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছিলেন তারা, কিন্তু জীবনের শেষ সময়ে এসেই অনেকেই হয়ে পড়েছেন একা। আবার কেউ বিয়ে করেননি পরিবারের দায়িত্বের কথা চিন্তা করে, কেউ বা সন্তানহীন, কেউ বা সন্তানেরা দেশের বাইরে থাকায় নিঃসঙ্গতায় ভুগছেন। আবার এমন অনেকেই আছেন সব থেকেও যাদের নেই কেউ, অবসর জীবনে হারিয়েছেন আপনজনদের সঙ্গ। তাদের শেষ ঠিকানা আজ সরকারি বেসরকারি বিভিন্ন বৃদ্ধাশ্রমে। এমনই কিছু মানুষকে নিয়ে শবনম অবনীর বিশেষ প্রতিবেদন। জীবনের দীর্ঘ পথ চলায় সংসারই ছিল তাদের সবকিছু। নিজের সবটুকু উজাড় করে পরিবারের ভালো মন্দ দেখেছেন, গড়েছেন ভবিষ্যৎ। কালের পরিক্রমায় সেই মানুষগুলোই আজ পরিবারবিহীন, নিভৃতে বাস করছেন খুব একা। পরিবারের লোকজন প্রথম খুব খারাপ লাগছে, পরে আর এখন আর মিস করি না। ছোট বোন বাংলা মোটরে থাকে, ও বলছিল তুমি আমার কাছে চলে আসো, ঈদে চলে যেতাম আমার কাছে। এইবার তো আর যেতে পারলাম না। ছেলে মেয়ে থাকে অস্ট্রেলিয়ার সিটিজেন, ওখানে সেটেল। আর আমার ছেলে দুইটা, বড় ছেলে মালয়েশিয়া, ছোট ছেলে ইউকেতে লন্ডন। আমি ওদেরকে মিস করি, কিন্তু এমনি কথা হয়। ইচ্ছা তো করেই, পরিবারের সাথে থাকা মানে তো একটা ফ্যামিলি লাইফ, একটা স্বর্গীয় জীবন। আর এখানে একটা নিঃসঙ্গতার মধ্যে এই জীবনযাপন, এটা তো সবসময় মানে একটা মানসিক ইয়ের মধ্যে, চাপের মধ্যে মানে থাকতে হয়, যেটা কোনো কারোর জন্য কাঙ্ক্ষিত না, কারোর জন্য এটা ভালো না। আচ্ছা, আসলে আমার বাসায় নেই, যেটা আছে ওটা ছেলেদের বউদের ওরাই থাকতেছে আর কি। একসাথে পরিবার নিয়ে থাকাটাই সবচেয়ে বেটার। হ্যাঁ, একাকে সবসময় বিরক্তিকর বা কষ্টকর সব কিছুই মনে হয় সময় কাটতে চায় না, বা অনেক সময় হয় বিভিন্ন এই প্রোগ্রামের মধ্যে জড়িত হলে অনেক সময় সময়টা ভালো কাটে। রাজধানী এবং আশেপাশের জেলাগুলোতে দিনে দিনে বাড়ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা। অনেকেই পরিবারের বোঝা না হতে এখানে এসে নিয়েছেন আশ্রয়। আবার কেউ বা আদরের সন্তানের হাত ধরেই ঠিকানা গড়েছেন বৃদ্ধাশ্রমে। এই তা বলি, বাসাটা আসছে বলি, বয়াল করি, হ্যাঁ ফোন করি, বাইরে দিয়ে যায়, হাঁটতে দেওয়া যায়, দেওয়া যায় না, বাসায় দেওয়া যায় না। পরিবারের সাথে থাকতে ইচ্ছে করে? হ্যাঁ, ইচ্ছা করে অবশ্য, মিসও করি ওদেরকে। একসাথে থাকলে ভালো হতো। ভাইরা যোগাযোগ না, ভাইরা যোগাযোগ করে না। এখন তো খালাই আমার সাথে যোগাযোগ আছে। কত বছর হয় ভাইদের সাথে যোগাযোগ? এই তো 4 বছর এখানে আসছি, তো ওরা যোগাযোগ রাখে না বলে এখানে আসছি। রোজার সময়টা কাটছে, ইফতার একা একা করছেন, তখন তাদের কথা মনে পড়ে না? পড়ে না, বলা যে ছেলে পেলে ইফতার করতাম, নাতি করতাম। পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন এসব মানুষ নিজেরাই তৈরি করে নিয়েছেন আলাদা এক জগৎ। আশেপাশে থাকা নিঃসঙ্গ আরেকটা মানুষের সঙ্গে গল্প কথায় কাটিয়ে দিচ্ছেন এক একটা নিষ্প্রাণ বিকেল, সন্ধ্যা, রাত। তবুও সন্তানদের খারাপ চান না কেউ, চান না ফিরে যেতে মায়ায় বাঁধা সংসারের জালে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।
বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা সহ খাদ্য রপ্তানি করতে সারা দেশে খাল খনন পুনর্খনন শুরু হয়েছে মন্তব্য করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ বলেছেন, নদী ও খালগুলো জেগে উঠলে উত্তরাঞ্চলকে শস্য ভাণ্ডার হিসেবে ফিরে পাওয়া যাবে। রংপুরের গঙ্গাচড়া উপজেলাধীন রমাকান্ত খাল খনন পুনর্খনন কাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন বৃক্ষরোপণ করে উত্তরের প্রাণ প্রকৃতি রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে বলেন তিনি। 5.40 কিলোমিটার পুনর্খনন হলে প্রতি বছর 10,000 মেট্রিক টন ধান বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। 150 হেক্টর জমিতে ভূ উপরিস্থ পানি দ্বারা সম্পূরক সেচ দেওয়া যাবে এবং তার মধ্যে দিয়ে আমরা আমাদের এই উত্তরাঞ্চলে বিশেষ করে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত মরুভূমির দিকে ধাবিত হচ্ছি, সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করব এবং এই উত্তরাঞ্চলে খাদ্যের শস্য ভাণ্ডার, সে শস্য ভাণ্ডার আবার আমরা ফিরিয়ে পাবো। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদির আয়োজনে ঝালকাঠির নলসিটিতে দোয়া ও গণ ইফতারের আয়োজন করা হয়েছে। বুধবার শহীদ সেলিম চত্বরে নলসিটি বাসস্ট্যান্ডে এই আয়োজনে ধর্মপ্রাণ মুসল্লি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। ইফতার পূর্বে দোয়া মোনাজাতে অংশ নিয়ে মাসুমা হাদি বলেন, একটি রমজান চলে গেলেও আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার এখনো ঝুলে আছে। ভারতে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে দেশে ফিরিয়ে এনে বাকিদেরও চিহ্নিত করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, শহীদ ওসমান বিন হাদির ভগ্নিপতি আমির হোসেন, ছাত্রনেতা সুজন খান। প্রতি বছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত 2 শতাধিক পরিবারের মাঝে সুরেশ্বর একতা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সুরেশ্বর কলেজ মোড়ে একতা ফাউন্ডেশন কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের মাননীয় উপদেষ্টা মোহাম্মদ সাত্তার কাজী এবং সঞ্চালনা করেন সম্মানিত সাধারণ সম্পাদক পলাশ বাড়ি। এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আকরাম ব্যাপারী, ইলিয়াস আহমেদ খান, আজিজুর রহমান, হরমুজ মুন্সি, জাহাঙ্গীর আলম বাড়ি, আব্দুল সালাম মাস্টার, আব্দুস রহমান মাঝি, আব্দুল আজিজ বাড়ি, আব্দুল আজিজ মৃধা, জসিম ঢালি, ফারুক খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও দারিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সোসাইটির চেয়ারম্যান সোবাহান ব্যাপারীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সচিব আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি গিয়াস উদ্দিন, সোসাইটির পরিচালক মোহাম্মদ বজলুল রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব আর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক পিয়াসা বেগম সহ আরও অনেকে। ভোলার চর ফ্যাশনে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমদাদুল হোসেন ও সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন সহ উপজেলার রসুলপুর ইউনিয়নের কালবৈশাখী ঝড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া একটি মাদ্রাসাকে নগদ 10,000 টাকা ও নজরুল নগর ইউনিয়নের সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া কয়েকটি পরিবারকে নগদ 5,000 টাকা করে সহায়তা প্রদান করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী জুন মাসের শেষ দিকে কৃষক কার্ড এবং হেলথ কার্ড বিতরণ শুরু হবে। এরই মধ্যে প্রতিটি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। এছাড়া বেলাবো মনোহরদীকে মাদক ও দুর্নীতিমুক্ত করা ও ঘোষণা দেন তিনি। গতকাল বিকেলে নরসিংদী বেলাবো উপজেলার প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা টাকা পয়সার অভাবে কারো চিকিৎসা বা পড়াশোনা বন্ধ হবে তা হবে না, এজন্য সহযোগিতা চায়।
বুধবার দিনব্যাপী দিনাজপুরের নবাবগঞ্জ মতিহারা ঈদগাহ মাঠে ঈদ উপহার, বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনের ছাগল, শিক্ষার্থী এবং অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন MP এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা লিনা, 4 উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন। পঞ্চগড় জেলায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কারা নির্যাতিত, মামলা হামলার শিকার নেতাকর্মী ও জুলাই যোদ্ধা সহ স্থানীয় সুধী ব্যক্তিবর্গের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চান। নারায়ণগঞ্জের ফতুল্লায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। কুতুবপুর ইউনিয়নের আলহাজ তৈবুর রহমানের নিজ বাসভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয় গ্রুপের মার্কেটিং অ্যাডভাইজার রাফিদুর রহমান হৃদয় এবং গ্রুপের চেয়ারম্যান মোসাম্মদ নার্গিস রহমান। এছাড়া উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক মোহাম্মদ লিটন হোসেন, মোসাম্মদ তামান্না রহমান এবং মোহাম্মদ রফিদুর রহমান হৃদয় সহ বিশিষ্টজনেরা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বরণ, সম্মাননা প্রদান ও বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গাইডলাইন প্রদান উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাইদ আল শিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিমতাউল ইসলাম মাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গোলজার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এনামুল হক লিপু, মোটিভেট ভুরুঙ্গামারীর উপদেষ্টা ফখরুজ্জামান জেট, মোজাহার উল আলম, মাহফুজুল ইসলাম কিরণ এবং সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম মুকুল। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ডৌজানি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন। বুধবার দুপুরে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার সহকারী কমিশনার জাহিদুর রহমান ও পুলিশের চৌকস দল। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার গতরাত 10টায় সিরাজগঞ্জের খাজা ইউসুফ আলী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালাম। জনাব আরিফ সাহেব, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন।